প্রত্যেকবারই যেটা স্টিল লাইফ হিসেবে আঁকবো বলে ঠিক করি সেটা আঁকার শেষে দেখি সেরকম আর হয়নি। আপনার সমস্যাও যদি কিছুটা এরকম হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমি আপনাকে খুব সুন্দরভাবে এঁকে দেখাবো যে কিভাবে আপনি একটি স্টিল লাইফ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে আঁকবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের মূল বিষয় শুরু করা যাক। আজকের বিষয় হলো স্টিল লাইফ ড্রয়িং বা স্থির চিত্র অঙ্কন। আপনি যদি আমার সঙ্গে সঙ্গে এই ড্রয়িংটি করতে চান তাহলে আমি যে ছবিটি ব্যবহার করছি সেটার লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখছি, সেখান থেকে আপনি ছবিটি ডাউনলোড করে নিন এবং আমার সঙ্গে সঙ্গে সেই ছবিটি দেখে আঁকার চেষ্টা করুন। আপনি আমার সঙ্গে সঙ্গে যদি পুরো ভিডিও জুড়ে ছবিটি আমি যেভাবে করে দেখাচ্ছি সেইভাবে আঁকার চেষ্টা করেন তাহলে একই সঙ্গে আপনার ভিডিওটি দেখার মধ্যে দিয়ে যেগুলো আপনি বুঝতে পারছেন সেগুলো সরাসরি আপনি খাতায় করতে পারছেন কিনা সেটাও যাচাই হয়ে যাবে। তাহলে চলুন আজকের মূল বিষয় শুরু করা যাক। আজকে আমি আপনাকে স্টিল লাইফ ড্রয়িং করে দেখানোর জন্য এই ছবিটি নির্বাচন করেছি। আপনিও এটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এটার প্রিন্ট আউট বের করে নিতে পারেন এবং আমার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখার সময় করতে পারেন। সবার প্রথমে আমি পেন্সিলটাকে একটু লম্বাভাবে ছিলে নিয়েছি এবং পেন্সিলটা আমি নর্মালভাবে না ধরে আমি আজকে ওভারহ্যান্ড গ্রিপে ধরেছি। অর্থাৎ আমরা পেন্সিল লেখার সময় যেভাবে ধরি সেটা হচ্ছে ট্রাইপড গ্রিপ, কিন্তু আমরা যখন পেন্সিল আমি এখন যেভাবে ধরে করে দেখাচ্ছি এইভাবে যখন ধরব তখন সেটাকে বলা হয় ওভারহ্যান্ড গ্রিপ। স্টিল লাইফ প্র্যাকটিস করার সময় আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যে ড্রয়িং বোর্ড সেটাকে ভার্টিক্যালভাবে রাখার। এর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ড্রয়িং বোর্ডটাকে দেয়ালে হেলান দিয়ে সেটাকে যতটা সম্ভব ভার্টিক্যাল পজিশন দেওয়ার চেষ্টা করেছি। আপনিও চাইলে এইভাবে আপনার বোর্ডটিকে ভার্টিক্যালভাবে রাখতে পারেন। এক্ষেত্রে ইজেল স্ট্যান্ড পাওয়া যায়, সেগুলোও আপনি ব্যবহার করতে পারেন, যেখানে আপনার বোর্ডটিকে আপনি প্রয়োজন অনুযায়ী ভার্টিক্যাল বা হরিজন্টালভাবে আটকিয়ে নিয়ে তার উপর পেজ রেখে ড্রয়িং করতে পারবেন। তো সে কথা যাক, এবারে যেটা আমাদের আজকের মূল বিষয় সেটাই আসা যাক। তো সবার প্রথমে আমি বক্সের মধ্য দিয়ে আমি যে স্টিল লাইফটি আঁকতে চলেছি সেটার চারপাশের একটা বর্ডার মতন প্রথমে টেনে নিলাম কয়েকটি লাইনের সাহায্যে। এবারে আমি মার্ক করে নেব সেই অংশগুলোকে যেগুলো আমার স্টিল লাইফের মেন অংশ বা মূল বিষয়। অর্থাৎ এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখানে তিনটে অংশ রয়েছে আমার স্টিল লাইফে। এখানে একটা পাত্র রয়েছে, একটা চায়ের কাপ রয়েছে এবং প্লেট রয়েছে এবং তার পাশে একটি ফল রয়েছে। এখানে এই তিনটে জিনিস অর্থাৎ চায়ের কেটলি, চায়ের কাপ, চায়ের প্লেট এবং একটি লেবু বা ফল, এই তিনটে জিনিস আপনি সবার প্রথমে আমি যেরকমভাবে মার্ক করে নিচ্ছি যে আমার এই বক্সে আপনি যদি একটি পেজে ড্রয়িংটি পুরো পেজ জুড়ে করেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পুরো পেজ অনুযায়ী আপনাকে এই তিনটে জিনিস মার্ক করে নিতে হবে যে কোন জায়গায় কোনটা পড়বে। রেফারেন্স দেখে যখন আমরা কোনো ড্রয়িং করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রেফারেন্সে উপরের জায়গায় কতটা ছেড়ে রাখা হয়েছে জিনিসটা এবং নিচে কতটা ছেড়ে রাখা আছে এবং দুই সাইডে কতটা করে ছেড়ে রাখা আছে জায়গা। তো এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আমাদের স্টিল লাইফের উপরের অংশে বেশ অনেকটা জায়গা ফাঁকা রয়েছে এবং তার তুলনায় নিচের জায়গা কিন্তু তুলনামূলকভাবে একটু কম ছাড়া রয়েছে। আবার দুই পাশের জায়গাটা
প্রায় সমান সমানভাবে ছেড়ে রাখা আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে বা মেনে চলতে হবে, নইলে আমাদের যে ড্রয়িংটি আমরা করতে চলেছি ফটোগ্রাফি দেখে সেটা কিন্তু আর সেটার মতন হবে না। তাই সবার প্রথমে আমরা মার্ক করে নেব আমাদের পেজের কোন জায়গাগুলোতে কোন অংশগুলো হবে। তো আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি এখানে যে অরেঞ্জ কালারের পট বা পাত্রটা রয়েছে বা চায়ের কেটলি রয়েছে, সেটার জন্য সবার প্রথমে আমি বক্সের আকারে মার্ক করে নিলাম জায়গাটা, যে এই অংশের মধ্যে আমার এই কেটলি অংশটা আমাকে ড্রয়িং করতে হবে। এবং তারপর আমি চায়ের যে কাপ এবং চায়ের যে কাপের নিচে রাখা আছে প্লেট, সেই দুটি বিষয়ের জন্য আমি আবার একটি বক্স আকার করে নিলাম আগের বক্সের সঙ্গে যুক্তভাবে বা একই সঙ্গে গায়ে রেখে। এবং ডান পাশে আমি যেহেতু লেবুটা রয়েছে ছবিতে, সেই জন্য সেখানেও আমি একটি ছোট্ট বক্স করে নিলাম, যেহেতু বাকি দুটি জিনিসের তুলনায় লেবুর আকারটি ছোট এবং সেই জন্য তার জায়গাও আমাদেরকে কম রাখতে হবে। তো আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি এখানে যে জিনিসটা যেরকম আকারের রয়েছে আমি সেই রকম আকারের এবং সেই রকম জায়গা জুড়ে সবার প্রথমে কয়েকটা রেখার সাহায্যে বক্স করে নিয়ে প্রত্যেকটা অংশ পার্ট পার্ট করে ভাগ করে নিলাম বা আলাদা আলাদা করে নিলাম। এবারে আমি এখানে যে অরেঞ্জ কালার বা কমলা কালার যে পটটা রয়েছে সেটার মাঝ বরাবর আমি একটি ভার্টিক্যাল লাইন টেনে নিলাম এবং এটার যে উপরের যে ঢাকনা অংশটা রয়েছে সেটা আমি স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখার সাহায্যে আমি খুব সহজভাবে এটার যে আকারগুলো রয়েছে বা ড্রয়িংগুলো রয়েছে, লাইনগুলো রয়েছে, সেগুলো ভালো মতন দেখার চেষ্টা করে প্রত্যেকটি লাইন আমি ধীরে ধীরে টানতে শুরু করছি। আপনিও ঠিক এভাবেই রেফারেন্সটি দেখে আমার মতন করে স্ট্রেট লাইন বা সরল রেখার সাহায্যে আপনার এই ছবিটিকে এরকমভাবে স্ট্রেট লাইন দিয়ে মার্ক করতে পারেন এবং স্ট্রেট লাইনের সাহায্যে ধীরে ধীরে আঁকা শুরু করতে পারেন। স্ট্রেট লাইন দিয়ে আমরা যখন কোনো কিছু আঁকা শুরু করি তখন সবসময় আমাদের কাছে যে ছবিটি রেফারেন্স হিসেবে থাকে বা আমাদের সামনের কোনো জিনিস যেটা আমরা রেফারেন্স হিসেবে দেখার চেষ্টা করি, সেটা তখন আমাদের কাছে আর সেই বস্তু হিসেবে দেখলে চলে না। এটা আপনারাও যখন বারংবার ড্রয়িং করতে থাকবেন তখন বুঝতে পারবেন যে যখন আমরা স্ট্রেট লাইনে কোনো জিনিসকে কনভার্ট করতে শুরু করি বা স্ট্রেট লাইনে যখন আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে দেখা শিখতে হয় বা সেই অনুযায়ী আঁকতে হয়, তখন আমাদের কাছে আর সেই জিনিসগুলো আলাদা করে সেই মুহূর্তে, এখানে আমি অবশ্যই আমরা যখন কোনো জিনিস ড্রয়িং করছি বা আঁকছি সেই মুহূর্তের কথা বলছি, সেই মুহূর্তে সেটা আর কোনো আলাদা করে চায়ের কেটলি বা চায়ের কাপ বা চায়ের প্লেট বা কোনো ফল বলে আমাদের কাছে দেখলে চলে না বা আমাদের মনে করলে চলে না। সেগুলোকে আমরা শুধুমাত্র কয়েকটা রেখার সমষ্টি বা কয়েকটা স্ট্রেট লাইন দিয়ে যুক্ত করা অনেকগুলো আকার বলে মনে করব বা দেখব, এবং এই অনুযায়ী আমরা আমাদের চোখকেও ধীরে ধীরে তৈরি করব বা ডেভেলপ করব। তাহলে এক সময় দেখা যাবে যে প্রত্যেকটা আমাদের চারপাশের 3D জিনিসগুলোর মধ্যে, অর্থাৎ 3 ডাইমেনশনাল যে সমস্ত জিনিসগুলো আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখছি, সেইগুলোকে আমরা খুব সহজে 2D আকারে আমাদের ড্রয়িংয়ের জন্য করে নিতে পারবো এই স্ট্রেট লাইনের সাহায্যে। তো দেখুন, কথা বলতে বলতে আরও কিছুটা আমি ড্রয়িং করে নিয়েছি। তো আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি প্রত্যেকটা অংশ কিন্তু মার্ক করে করে এবং স্ট্রেট লাইনে করতে করতে এগোচ্ছি। আমি কিন্তু এখানে কার্ভ লাইন বা বাঁকা দাগ থাকলেও সেগুলো কিন্তু আমি এখনও ব্যবহার করা শুরু করিনি, কারণ আমরা যখন কোনো জিনিসকে কার্ভ লাইনে আঁকতে যাই বা কার্ভ লাইনে সরাসরিভাবে করতে চেষ্টা করি তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ আমরা স্ট্রেট লাইনে প্রত্যেকটা জিনিসকে যতটা সহজভাবে দেখতে এবং আমাদের খাতায় সেটাকে আঁকতে পারি ততটা সহজভাবে আমরা কিন্তু কার্ভ লাইনগুলোকে
দেখে চট করে ধরতে পারি না যে এখানে কোন জায়গাটা বেঁকে রয়েছে বা কোন জায়গাটা কীরকমভাবে রয়েছে, সেটার আকারটা আমরা খুব সহজে কিন্তু ধরতে পারি না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সব সময় চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিসকেই এরকম স্ট্রেট লাইনে পার্ট পার্ট করে দেখার এবং সেই অনুযায়ী করার। এবং আপনাকেও বলবো আপনিও এই বিষয়গুলো করার সময় এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন যে স্ট্রেট লাইন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্ট্রেট লাইনের প্র্যাকটিস খুবই জরুরি, নইলে আমরা এই ধরনের বিষয়গুলো আঁকতে শিখব না। আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে বলবো আপনাকে, যখনই দেখবেন যে আমরা কোনো কিছু আঁকতে গিয়ে স্ট্রেট লাইনের সাহায্যে সেটাকে কনভার্ট করা শিখে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কাছে কোনো জিনিস সহজ বা কঠিন বলে মনে হয় না। তখন আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই সহজ মনে হয়, আবার প্রত্যেকটা জিনিসই জটিল মনে হয়। যেখানে আমাদের বেশি স্ট্রেট লাইন দিয়ে কাজ করতে হয়, বেশি আমাদের বিভিন্ন ডাইরেকশনে লাইনগুলো থাকে, সেখানে সেই ড্রয়িংটা আমাদের কঠিন মনে হয় একটু। আর যেগুলো একদম সিম্পলভাবে সহজ সরলভাবে কয়েকটা লাইন দিয়ে আমরা সেটার আকার করে ফেলতে পারি, সেগুলো আমাদের কাছে সহজ মনে হয়। কিন্তু যখন দেখবেন যে আপনার কাছে এই স্ট্রেট লাইন বিষয়টি কি সেটি আপনি সঠিকভাবে না জানেন বা আপনি হয়তো শেখেননি, সেই সময় আপনার কাছে মনে হবে যে এখানকার এই স্টিল লাইফের ফটোগ্রাফিটা তো খুবই জটিল, এটা আমি কিভাবে করব, বা আমার সামনে কোনো জিনিস রেখে আমি কিভাবে সামনে থেকে সরাসরি করব। আমি তো সেই ছোট থেকে আমার স্যার বা ম্যাম যেটা আমাকে এঁকে দিয়েছেন সেইটা দেখে দেখেই এঁকে অভ্যস্ত, আমি তো কোনো দিন এগুলো করিনি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রথম থেকে লাইন যে অনুশীলন করে এসেছেন সেই লাইনগুলোতে আরও জোর দিন, সেগুলো আরও অনুশীলন করুন এবং ধীরে ধীরে সেই লাইনগুলোকে কাজে লাগাতে শিখুন বিভিন্ন জিনিস আঁকার জন্য। আপনি যখন আঁকা শিখছেন তখন মনে রাখবেন যে আঁকা শেখা মানে কয়েকটা সাধারণ জিনিস, আমি মাছ আঁকতে পারছি, আমি কোনো পশু আঁকতে পারছি, কোনো ফুল আঁকতে পারছি, এইগুলো কিন্তু আঁকার মধ্যে পড়ছে না। আঁকা বলতে একটি বৃহৎ বিষয়কে বোঝায়। আঁকা বা ড্রয়িং একটি অনেক বড় সাবজেক্ট, যেখানে আমরা প্রত্যেকটা জিনিসকে দেখে সেটার আকার আমাদের খাতায় উপস্থাপন করতে পারি বা কয়েকটি রেখার সাহায্যে তুলে ধরতে পারি, তখনই সেটা আঁকা বা ড্রয়িং হয়ে ওঠে। সেটা আমরা কোনো একটা জিনিস আঁকতে পারি, কোনো একটা পারি না, এটার মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকে না। আমরা যখন সঠিক পদ্ধতিতে এবং সঠিক গাইডেন্সে আঁকা শিখি বা ছবি আঁকার শিক্ষা গ্রহণ করি, তখন দেখা যায় যে আমরা প্রত্যেকটা জিনিসই আঁকতে পারি বা সেটা আঁকার প্রতি আমাদের যে ক্ষমতা সেটা সম্পর্কে আমরা সচেতন এবং সজাগ থাকি যে আমার সামনে যে জিনিসই থাকুক না কেন আমি সেটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করে এঁকে ফেলতে পারবো। এবারে সব সময় তো আর সকলে প্রত্যেকটা জিনিসকে একদম অ্যাকুরেটভাবে ধরতে পারে না বা আঁকতে পারে না, সেক্ষেত্রে আরও অভ্যেস বা প্র্যাকটিসের প্রয়োজন থাকে। তো সেজন্য বলবো আপনারা যারা প্রথম থেকে ছবি আঁকা ভালোভাবে এবং সঠিকভাবে করতে চাইছেন তারা অবশ্যই স্ট্রেট লাইনের গুরুত্বগুলোকে বোঝার চেষ্টা করুন। যে ছবি আঁকার সময় আমাদেরকে তো প্রত্যেকটা 3D জিনিসকে আমাদের খাতায় সবার প্রথমে 2D আকারে ড্রয়িং করা শিখতে হয়। তো সবার প্রথমে সেগুলোকে 2D ভাবে দেখা শিখুন। যখন দেখবেন আপনি প্রত্যেকটা জিনিসকে 2D ভাবে দেখতে শিখে যাচ্ছেন, অর্থাৎ আপনার সামনে আজকে কোনো জগ রয়েছে, কোনো গ্লাস রয়েছে, কোনো কলসি রয়েছে, কোনো টেবিল চেয়ার, যা কিছু জিনিসই আপনার সামনে থাকুক না কেন বা আপনার চারপাশে থাকুক না কেন, সেটা যখন আপনি দেখছেন অ্যাজ আ আর্ট স্টুডেন্ট বা ড্রয়িং স্টুডেন্ট হিসেবে, তখন আপনাকে কি করতে হবে? তখন সেটাকে দেখার মধ্যে আপনার দেখার ভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। কারণ আজকে আর 5 জন যেভাবে প্রত্যেকটা জিনিসকে দেখছে,
আমরা যারা ড্রয়িং করছি বা ছবি আঁকছি প্রত্যেকটা জিনিসের, তারা নিশ্চয়ই সেই বিষয়গুলোকে সেই একই রকমভাবে দেখি না বা দেখব না। কারণ তাহলে তো আর 5 জন যারা আজকে ছবি আঁকা জানে না বা সেটা নিয়ে চর্চা করে না, তারাও আজকে কিন্তু ড্রয়িং করতে পারতো বা করতে পারতেন, যদি তারাও সেই আমাদের মতন করে সেই বিষয়গুলোকে দেখতেন। কিন্তু যেহেতু তারা সেইভাবে দেখেন না, সেই জন্য তাদের সঙ্গে আমাদের একটা পার্থক্য তৈরি হয়। এবং আমরা যখন প্রথম প্রথম ছবি আঁকা শেখা শুরু করি, তখন আমাদেরকে সেই পার্থক্যের জায়গাটা ধীরে ধীরে বাড়াতে হয়। অর্থাৎ আমাদের যে দেখার ভঙ্গি, সেটা কিন্তু আমাদেরকে ধীরে ধীরে পরিবর্তন করতে হয়, যেন সেটা সাধারণ মানুষের দেখার মতন না থাকে। সেটা যেন আমরা ধীরে ধীরে ডেভেলপ বা পরিবর্তন বা আরও উন্নত করে চলি। তো যখন দেখবেন যে আপনি প্রত্যেকটা জিনিসকে দেখার মধ্যেই 2D ভাবে দেখতে শিখছেন, অর্থাৎ প্রত্যেকটা আকারকে, দেখা যায় যে আমাদের চারপাশের 3D বিষয়গুলোকে আমরা কিন্তু চট করে ধরতে পারি না যে সেটার আকারটি কীরকম। কিন্তু যখন সেটি আমরা স্ট্রেট লাইনে চেষ্টা করি ভাবার বা দেখার, তখন ধীরে ধীরে কিন্তু সেটার যে 2D ফর্ম বা 2D যে আকার বা গঠন, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখা শিখে যাই। এবং এই 2D ভাবে যখন আমরা প্রত্যেকটা জিনিসকে দেখা শিখে যাই, তখন সেটাকে আমরা আমাদের ড্রয়িং পেপারে বা আমাদের খাতার পেজে সেটাকে আমরা আঁকতেও পারি। এর জন্য তো অবশ্যই প্র্যাকটিস অবশ্যই জরুরি, এবং প্র্যাকটিস বা অনুশীলনের মধ্য দিয়েই আমরা কিন্তু এগুলো ধীরে ধীরে আরও ভালো করতে পারবো। তো দেখুন, কথা বলতে বলতে আমি আরও অনেকটা অংশ করে ফেলেছি। আমার স্ট্রেট লাইনে কনভার্ট করা প্রায় কমপ্লিট বা শেষ। এবারে আমি কি করছি, আমি এতক্ষণ এখানে থাকা বিষয়গুলোকে স্ট্রেট লাইনে কনভার্ট করলাম বা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে পুরো অংশের গঠনগুলোকে আলাদা আলাদা করে এঁকে নিলাম। এবারে আমি সেই স্ট্রেট লাইনগুলোকে কি করছি, কার্ভ লাইনে পরিবর্তন করছি, অর্থাৎ সেইগুলোর মধ্যে যে বাঁকা রেখাগুলো রয়েছে, এবারে আমি সেই স্ট্রেট লাইনের উপর দিয়ে সেগুলো টানছি। এর ফলে কি হচ্ছে, আমাদের কার্ভ লাইনটা সঠিক হচ্ছে। কিন্তু আমরা যদি সবার প্রথমে একদম শুরুতেই কার্ভ লাইন দিয়ে এই জগটা বা এখানে যে বিষয়গুলো রয়েছে, কাপ, ফল, যেগুলো আমি বললাম যে আমরা কাপ, ফল বা চায়ের কেটলি হিসেবে দেখব না, সেগুলোকে কয়েকটা আকার বা লাইন হিসেবে দেখব। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে মাঝে মধ্যে এগুলোকে কাপ, ফল বা চায়ের কেটলি বলতে হচ্ছে। কিন্তু আপনি তো নিশ্চয় জানেন যে এগুলো আমরা ছবি আঁকার সময় কাপ, কেটলি বা ফল হিসেবে দেখি না, আমরা লাইন হিসেবে দেখি। তো সেই জন্য অবশ্যই এগুলোকে আমরা সবার প্রথমে স্ট্রেট লাইনে প্রথমে এর যে স্ট্রাকচার বা গঠন সেটাকে এঁকে নিলাম, এবং তারপর সেটাতে কার্ভ লাইন যুক্ত করতে করতে এগোচ্ছি। আপনিও আমার সঙ্গে সঙ্গে এভাবেই প্রথমে স্ট্রেট লাইন দিয়ে এর যে স্ট্রাকচার সেগুলো করে নিন, এবং তারপর এখানকার যে কার্ভ লাইনগুলো রয়েছে সেগুলো স্ট্রেট লাইনের উপর দিয়ে দিতে থাকুন। তাহলে দেখবেন যে কার্ভ লাইনটা আপনার শুরুতে একরকমভাবে মনে হচ্ছিল, সেটা কিন্তু এখন যখন স্ট্রেট লাইনের উপর সেই কার্ভ লাইনটা করছেন, তখন দেখবেন যে সেই কার্ভ লাইনটাও কিন্তু অনেক অন্যরকম আপনি এখন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু শুরুতে যখন স্ট্রেট লাইনে কনভার্ট করেননি জিনিসটাকে বা ড্রয়িংটাকে, তখন কিন্তু আপনার সেই কার্ভ লাইনগুলোকে মনে হচ্ছিল খুবই সহজ। কিন্তু যখন স্ট্রেট লাইনে কনভার্ট করার পর সেটাকে কার্ভ লাইন হিসেবে পরিবর্তন করছেন বা তার উপর কার্ভ লাইন যুক্ত করছেন, তখন দেখতে পাবেন যে সেই স্ট্রেট লাইনে ভাগ করে নেওয়ার ফলে আমাদের কার্ভ লাইনটা দিতে কিন্তু সঠিক হচ্ছে, এবং আমাদের কোনো জায়গায় কিন্তু মুছতে হচ্ছে না। এটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা সরাসরি কোনো কিছু কার্ভ লাইনে বা বাঁকা রেখার সাহায্যে আঁকার চেষ্টা করি,
তখন আমাদের প্রায়শই ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। কারণ আমরা স্ট্রেট লাইনে প্রত্যেকটা জিনিসকে যতটা ভালোভাবে এবং যতটা সহজে চিনতে ও দেখতে পারি, ততটা সহজে বা ততটা ভালোভাবে কিন্তু বাঁকা দাগের সাহায্যে বা বাঁকা রেখা বা কার্ভ লাইনের সাহায্যে দেখতে বা বুঝতে পারি না। সেই জন্যই আমাদের তখন প্রত্যেকটা লাইন টানার পর বারবার মুছতে হয় এবং মুছে ঠিক করতে হয়, এবং এই মোছার প্রক্রিয়া চলতেই থাকে। আমাদের মোছা শেষ হয় না এবং আমাদের ড্রয়িংটাও শেষ পর্যন্ত অ্যাকুরেট বা যথাযথ হয়ে ওঠে না। তো সেই জন্য আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনি যদি স্টিল লাইফ আঁকতে অসুবিধা বোধ করেন এবং আপনার স্টিল লাইফও যদি শেষ পর্যন্ত গিয়ে যথাযথ না হয়, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমি কিন্তু সাধারণভাবে ডাইরেক্ট সরাসরি যে কার্ভ লাইনগুলোকে দেখে কার্ভ লাইন দিয়েই এঁকে এঁকে আপনাকে বলে দিলাম যে এইভাবেই তো এটা দেখে আঁকা খুবই সহজ, সেটা নয়। আপনাকে একদম যথাযথভাবে কিভাবে লাইনকে কাজে লাগিয়ে আপনি এটার যে স্ট্রাকচার বা গঠন সেটাকে সবার প্রথমে দাঁড় করিয়ে তার উপরে কার্ভ লাইন অ্যাড করতে পারবেন বা যুক্ত করে পুরো ড্রয়িংটাকে সঠিক ও যথাযথ করে তুলবেন, সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনি আমার সঙ্গে করছেন এবং আপনিও বিষয়টি বুঝতে পারছেন যে কেন আমাদের স্ট্রেট লাইনে সবার প্রথমে কনভার্ট করা প্রয়োজন। কারণ এখনো পর্যন্ত আমি কিন্তু সেরকমভাবে একবারও ইরেজার ব্যবহার করিনি। শুধুমাত্র এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেগুলো মোছার জন্য আমি ইরেজার ব্যবহার করব, কিন্তু আমি সব জায়গাতে অপ্রয়োজনে বা এখানকার যে আমি স্ট্রাকচার বা মূল যে গঠন ড্রয়িং করে নিয়েছি সেটার ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পরিবর্তন করার জন্য আমি ইরেজার ইউজ করব না। এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই ভেবে আমাদেরকে ড্রয়িংটা করতে হবে। কিন্তু প্রথম দিকে তো আমরা অতটা সরাসরিভাবে লাইনগুলোকে চিনতে পারি না। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি প্রথম দিকে এই যে রেফারেন্সগুলো রয়েছে বা এই ছবিগুলো রয়েছে এগুলো প্রিন্ট আউট বের করে নিন, এবং প্রিন্ট আউট বের করার পরে আপনার কাজ কি? প্রিন্ট আউট বের করে নেওয়ার পর আপনার প্রথম কাজ হবে যে একটা পেন্সিল নিন এবং সেই প্রিন্ট আউটের উপর স্ট্রেট লাইনগুলোকে মার্ক করার চেষ্টা করুন বা খুঁজে খুঁজে তার উপরেই পেন্সিল দিয়ে লাইনগুলো টানার চেষ্টা করুন। তাতে করে কি হবে, একই সঙ্গে আপনি যেটা ভাবছেন যে সেখানে যে স্ট্রেট লাইনগুলো রয়েছে যে যে ডাইরেকশনে বা যে যে দিকে বেঁকে রয়েছে সেইগুলো সঠিক কিনা সেটাও যাচাই হয়ে যাবে, এবং যেখানে যেখানে আপনার ভাবনার সঙ্গে আপনার লাইনের গণ্ডগোল হবে সেটা আপনি সঙ্গে সঙ্গে ঠিক করে নিতে পারবেন, এবং সেই ঠিক করে নেওয়ার সময়তে আপনি বুঝে যাবেন যে এখানে এই কার্ভ লাইনটাতে কতগুলো স্ট্রেট লাইন কীরকমভাবে যুক্ত করলে তবে কার্ভ লাইনটা তৈরি হচ্ছে। এই বিষয়ের উপর আপনারা যদি ভিডিও চান এবং আপনিও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কোনো একটা ফটোগ্রাফের উপর আমরা কিভাবে স্ট্রেট লাইন টেনে অনুশীলন করব সেই বিষয়টি লিখে কমেন্ট করবেন। তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনার জন্য ভিডিও নিয়ে আসার, সেটা দেখে আপনি বাড়িতে অনুশীলন করতে পারবেন যে ফটোগ্রাফের উপর কিভাবে প্রত্যেকটা ড্রয়িং বা প্রত্যেকটা ফটোগ্রাফকে কিভাবে স্ট্রেট লাইনে কনভার্ট করতে হয়। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। আমার বোঝানো কোনো জায়গায় অসুবিধা মনে করলে বা বুঝতে কোথাও অসুবিধা বোধ করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেটাকে আরও সহজভাবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এবং আপনার সামনে তুলে ধরতে, যাতে করে আপনি আরও সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারেন এবং আপনিও নিজের বাড়িতে নিজে থেকে বিষয়গুলো অভ্যেস করতে পারেন এবং নিজের যে ড্রয়িং সেটাকে আরও উন্নত করতে পারেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে স্ট্রেট লাইনে করার পর এবারে
প্রায় শেষের দিকে চলে এসেছি কার্ভ লাইন যুক্ত করতে করতে। তো আরেকটা কথা আপনাকে বলে রাখি এ প্রসঙ্গে, যখনই দেখবেন যে আপনি কোনো 3D বিষয়, অর্থাৎ এখানে তো আমি যে ছবিটা করছি সেটা তো একটা 3D, অর্থাৎ সেটার প্রত্যেক জিনিসের যে আকার এবং প্রত্যেকটা জিনিস কোনটা রাউন্ড কোনটা অন্যরকম সেগুলো প্রত্যেকটা বোঝা যাচ্ছে চোখে দেখে। তার জন্য তো সেখানে যথেষ্ট কালার এবং যথেষ্ট লাইট শ্যাডো প্রত্যেকটা, অর্থাৎ আলো ছায়া প্রত্যেকটা অংশ দেওয়া রয়েছে ছবিতে, সেই জন্য সেটা বুঝতে পারছি। কিন্তু যখন আমরা সেটাকে 2D ভাবে কয়েকটা রেখার সাহায্যে সেটাকে আঁকবো, তখন সেটা কিন্তু দেখে আমাদের তুলনামূলকভাবে একটু বড় মনে হতে পারে। অর্থাৎ আমি আজকে যে রেফারেন্সটা ব্যবহার করছি সেই রেফারেন্সের যে মাপ সেই অনুযায়ীও যদি আমি ছবিটাকে আঁকতে যাই, তাহলে সেটা কিন্তু রেফারেন্সের থেকে দেখে বড় মনে হবে যদি আমি একদম অ্যাকুরেট মাপ করেও জিনিসটাকে আঁকি। এর কারণ হচ্ছে আমরা এখন শুধু জিনিসটাকে 2D ভাবে আঁকছি, এখনও কিন্তু এর মধ্যে সেই কালার বা সেই পেন্সিল শেডিং বা সেই ভ্যালুগুলো যুক্ত করিনি যেগুলোর সাহায্যে জিনিসটার মধ্যে একটা 3D একটা ফিল বা 3D একটা বিষয় অনুভূত হবে। যখন আমরা এর মধ্যে উপযুক্ত আলো ছায়া এই বিষয়গুলোকে যুক্ত করব, সেটা পেন্সিল শেডিংয়ের মাধ্যমেই হতে পারে বা কালারের মাধ্যমেই হোক না কেন, তখন এটা হয়ে উঠবে 3D। তো 3D ড্রয়িং করার পূর্বে আমাদেরকে কিন্তু 2D ভাবে ড্রয়িং করা শিখতে হয়, এবং আজকের পুরো ভিডিও জুড়ে আমি সেই বিষয়টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনার ভালো লাগলো।